নমস্কার। আজকে আমরা পড়াশোনা করব গ্রাম সম্বন্ধে। আমি সর্বপ্রথমে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে দীর্ঘ দিন হয়ে গেল অসুস্থতার কারণে আমি তোমাদের জন্য ভিডিও করতে পারিনি। তার জন্য প্রত্যেকে আমাকে ক্ষমা করো। আশা করছি এবার থেকে কন্টিনিউ ভিডিওগুলো বানানো শুরু করব। এই ভিডিওগুলো বানানো এবং ওই এডিটিং করে তারপরে কি বলে ওগুলোকে আপলোড করা খুবই সময় সাপেক্ষ। আমার কাছে অতটা সময় থাকেও না। তবুও প্রত্যেকের কথা চিন্তা করে আমি কালকেই মোটামুটি একটু সুস্থ ফিল করেছি, তাই আজকেই বসে গেছি তোমাদের জন্য। তো আশা করছি সবাই এর মধ্যে সুস্থ আছো, ভালো আছো। আমি যে অঞ্চলে থাকি এই অঞ্চলটা বলতে গেলেই খরাপ্রবণ, মানে প্রচুরই রোদ এদিকে। তো হঠাৎ করে কন্টিনিউ বৃষ্টি হয়, বৃষ্টি হওয়ার কারণে অসুস্থ হয়ে পড়ি। আর এখন মোটামুটি একটু ঠিক আছি। সবাই আশীর্বাদ করো যাতে তাড়াতাড়ি আরও সুস্থ হতে পারি। আচ্ছা, তো আজকের আমাদের যে জানার বিষয় হচ্ছে গ্রাম সম্বন্ধে। আমি আগে তোমাদের যা পড়িয়েছি এই গ্রামটি তোমাদের সিলেবাসে কিন্তু নেই। যেটা দেখলাম তোমাদের সিলেবাসে গ্রাম নেই, কিন্তু একজন মেয়ে আমাকে 2016 সালে প্রশ্ন পাঠিয়েছিল। তো সেটা আদৌ 2016 সালের কিনা আমি কনফার্ম না, কিন্তু তাতে দেখেছিলাম গ্রাম থেকে একটা প্রশ্ন ছিল। এবার সিলেবাস চেঞ্জ হয়েছে কিনা এটা আমার ঠিক জানা নাই। চলো, কোনো অসুবিধা নেই, কিন্তু গ্রামটা আমাদের কিন্তু জানতে হবে। তার কারণ আমরা আগে যেটা দেখেছি, অর্থাৎ শ্রুতি স্বর পর্যন্ত আমরা চলে এসেছিলাম। আমি আগের ভিডিওগুলোতে তোমাদেরকে শিখিয়েছিলাম যে পুরো ব্রহ্মাণ্ড, এটা হচ্ছে ব্রহ্মাণ্ড, সেখানে সূক্ষ্ম সূক্ষ্ম সব ধ্বনি আছে, তাই না? এরকম সূক্ষ্ম সূক্ষ্ম ধ্বনি আছে। আর এখান থেকে আমরা 22টি ধ্বনিকে আমরা নিয়ে নিচ্ছি। এভাবে কটি ধ্বনিকে নিয়ে নিয়েছি? 22টি ধ্বনিকে। এবং এই 22টি ধ্বনি থেকে আমরা 7টি এমন এক স্থান তৈরি করেছি, যাকে আমরা স্বর বলি। এই 22টি যে আমাদের ধ্বনি আছে, এই 22টি ধ্বনি কিন্তু 22টি স্বরও হতে পারে। 22টা স্বর হবে, কিন্তু এর মধ্য থেকে আমরা যেগুলোকে খুব ভালো করে আলাদা করতে পারি, অর্থাৎ খুব সুন্দর করে আমরা শুনতে পাই, এবং যার মধ্যে যেই ধ্বনিটাকে শুনলে আমাদের মনের মধ্যে ভাব প্রকাশ হয়ে যায়, তার সংখ্যা হচ্ছে কয়টি? 7টি। তাহলে আমি যদি এভাবে লিখি, এই সব ধ্বনিগুলো তো এই ধ্বনি তৈরি হয় কিভাবে? আন্দোলনের ফলে, তাই না? অর্থাৎ কম্পনের ফলে। কম্পনটা পুরো আবৃত্তি পূরণ করলে সেটা হলো আন্দোলন। তাহলে এখান থেকে আমি 7টি, যে বললাম তোমাদের 7টি এমন ধ্বনি নিয়েছি যেগুলোকে খুব ভালো করে একে অপরের থেকে আলাদা করতে পারি আমরা, এবং যেটা গাওয়া যায়, যেটাকে আমরা গাইতে পারি। তো ধরলাম এই ধ্বনিটির আন্দোলন সংখ্যা হচ্ছে 240। এরকম 7টি আমরা ধ্বনি নিলাম, এর হচ্ছে 360। আর এটা হচ্ছে 300। আর একটা ধ্বনি এখান থেকে নিয়ে নিলাম, এটা হচ্ছে 320। এটা হচ্ছে 400। এগুলো, এই যে আন্দোলন সংখ্যাগুলো বলছি, এগুলো পাশ্চাত্য মতে, অর্থাৎ ওয়েস্টার্ন মতে। ওয়েস্টার্ন মতটা কেন আমরা নিই? যেহেতু পূর্ণ সংখ্যায় থাকে, ভগ্নাংশে থাকে না। আমাদের পাশ্চাত্য এবং আমাদের ইন্ডিয়ান যেগুলো আছে সেগুলো হচ্ছে সব, মানে অধিকাংশটাই
ওই পূর্ণ সংখ্যায় থাকে, সরি ভগ্নাংশে থাকে। তো এইরকম 7টা আমি ধ্বনিকে তুলে নিচ্ছি এখান থেকে, 7টা ধ্বনি 240। আচ্ছা আর একটা ধ্বনি এখান থেকে তুলি 270, এটা হচ্ছে 270। 400 400 আর একটা তুলতে হবে, এটা ধরে তুললাম, এটা হচ্ছে 450। বুঝা গেল? 1 2 3 4 5 6 7টা, এরকম 7টা ধ্বনি আমরা তুলে নিয়েছি। আমরা কি বুঝছি আজকে? গ্রাম সম্বন্ধে। বোঝা গেল? তো আমি তোমাদেরকে প্রথমেই এগুলো বুঝিয়ে দিয়েছিলাম, পুরা ব্রহ্মাণ্ড হচ্ছে নাদময়ী, অর্থাৎ সূক্ষ্ম সূক্ষ্ম ধ্বনি দ্বারা আবৃত। এই সূক্ষ্ম সূক্ষ্ম ধ্বনির মধ্য থেকে আমরা 22টি ধ্বনি যেগুলোকে কানে শুনতে পাই, হ্যাঁ, সেগুলো হচ্ছে শ্রুতি। আর এই 22টি থেকে আমরা 7টিকে খুব ভালোভাবে আলাদা করতে পারি, হ্যাঁ, যেই 7টা মানুষের মনের মধ্যে কিন্তু ভাবের প্রকাশ তৈরি করে, অর্থাৎ ভাবটাকে তৈরি করে। আমরা সাকে যদি বা রেকে যদি গাই, তাহলে কিন্তু একটা মানুষের মধ্যে ভাব প্রকাশ হবে। কোমল গান্ধারকে যখন গাইব, নিষাদকে যখন গাইব, তখন একটা মনের মধ্যে ভাব তৈরি হবে। প্রত্যেক স্বরের একটা ভাব তৈরি করার ক্ষমতা আছে। আমাদের শাস্ত্রজ্ঞ এবং যারা সঙ্গীত নিয়ে যারা চর্চা করেন, আলোচনা করেন, তারা বিভিন্ন রিসার্চ করে এসব জিনিস বার করেছেন। আমরা আজকে তাদেরই ওই জিনিসগুলো পড়াশোনা করছি। তো এইভাবে আমরা 7টা ধ্বনিকে নিয়ে নেব। গ্রাম হচ্ছে এই 7টা স্থান, হ্যাঁ, অর্থাৎ এই 7টি স্বর, এই 7টি স্বরকে ক্রম হিসাবে সাজানো, ক্রম অনুযায়ী একে সাজালেই হয়ে গেল গ্রাম। বোঝা গেল? এই গ্রাম, গ্রাম কথার অর্থ হচ্ছে গাঁও। গাঁও, গাঁওটা হিন্দি হয়ে গেল কি? যাই হোক, গ্রাম তো তোমরা বুঝতে পারছো। যেমন একটা গ্রামের মধ্যে অনেকগুলো ঘর বাড়ি থাকে, অনেকগুলো ঘর মিলে, অনেকগুলো পরিবার মিলে একটা গ্রাম তৈরি হয়, হ্যাঁ, ঠিক তেমনি অনেকগুলো স্বর মিলে, হ্যাঁ, একটা গ্রাম তৈরি হয়। এই গ্রামকে আমরা কিন্তু বর্তমান জানি সপ্তক রূপে। সপ্তক অর্থাৎ বর্তমান আমরা যাকে সপ্তক হিসাবে জানি, প্রাচীনকালে তাকে বলা হতো গ্রাম। বোঝা গেল? একদম সোজা শব্দই বোঝালাম তোমাদেরকে। বর্তমান আমরা যাকে সপ্তক বলে থাকি, অর্থাৎ সপ্তক বলে চিনি, অর্থাৎ সেইটাই হচ্ছে প্রাচীনকালে তাকে কি বলা হতো? গ্রাম। প্রাচীনকালে কি বলা হতো? গ্রাম। এই গ্রাম হচ্ছে 7টি স্বরকে ক্রম অনুসারে সাজানো হয়েছে। 7টি স্বরকে ক্রম অনুসারে, ক্রম কথার অর্থ আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম আগে। যেমন ধরো 1 2 3 4 ডট ডট এভাবে ধীরে ধীরে বাড়তে থাকবে, তাই না? এমন নয় কি 1 তারপরে 3 তারপরে 6 তারপরে 5 তারপরে 4, এইরকম হবে না। এটা ক্রম হলো না। বুঝা গেল? ক্রম অনুসারে, অর্থাৎ ধীরে ধীরে উপরের দিকে বাড়বে, আরোহক্রমিক যাক, অথবা ধীরে ধীরে নিচের দিকে নামবে, অবরোহক্রমিক আসুক। যেমন আমি এখানে তোমাদেরকে 7টি ধ্বনি দেখিয়েছিলাম। 7টি ধ্বনির মধ্যে তোমরা সবথেকে কম আন্দোলন সংখ্যাযুক্ত ধ্বনি এইটাকে দেখবে, 240, তাই না? এই সব যে আন্দোলন সংখ্যা আমি লিখেছি না, এগুলো কিন্তু আমাদের স্বরের আন্দোলন সংখ্যা। বোঝা গেল? চলো, তো আমি এখানে লিখেছি 240, তাই না? তো 240কে যদি আমি সাজাই প্রথমে, তাহলে এখানে আমার আসবে 240 আগে চলে আসবে, তাই না? 240। এবারে 240-এর পরে আমরা কোনটা দেখতে পাচ্ছি? 270। এই 240 সায়ের আন্দোলন সংখ্যা, তাই না? এরপরে আমরা সাজাবো 270। হ্যাঁ, এরপরে কিন্তু 300 সাজাবো না, 270, যেহেতু 300 থেকে ছোট হচ্ছে 270। এরপরে সাজাবো 300 গায়ের, এরপরে 320। তাহলে কি হলো? সা রে গা মা, সা রে গা মা, 320 হয়ে গেল। 320-র পর হচ্ছে 360। দেখো কোথায় আছে 360, এই যে 360, 360। এরপরে 400, 450। 7টা হলো কিনা দেখো, 1 1টা 2টো 3টে 4টে 5টে 6টা 7টা। সা রে গা, এটা হচ্ছে সা, এটা হচ্ছে রে, গা, মা, পা, ধা আর নি।
ঠিক আছে, এইভাবে আমরা ক্রম হিসাবে সাজিয়ে গেছি। বোঝা গেল? আমি আরেকটা পেজে তোমাদেরকে সুন্দরভাবে আরও বোঝাচ্ছি। এখানে গ্রাম বলতে আমরা বুঝলাম কি, হ্যাঁ, 7টি স্বরকে ক্রম হিসাবে সাজানোকে গ্রাম বলা হয়। বোঝা গেল? খাতায় লিখে নাও সুন্দর করে, 7টি স্বরকে ক্রম হিসাবে সাজানো, 7টি স্বরকে ক্রম অনুসারে সাজানো। এখানে আমরা গ্রাম বলতে কি বুঝলাম, যে 7টি স্বরকে, হ্যাঁ, ক্রম অনুসারে সাজানো। যেমন আমি তোমাদেরকে বলে দিলাম, এই যে আমরা সাজিয়েছি 240, তারপরে কি সাজালাম 270, তারপর 300, 320, 360, 400, 450। এটা হচ্ছে সা, অন্য একটা কালারে লিখে দিই। এটা হচ্ছে আমাদের সা, তারপরে রে, তারপরে গা, তারপরে মা, পা, ধা আর নি। সায়ের আন্দোলন সংখ্যা কত? 240, রের 270। এইভাবে আমরা ক্রম অনুসারে সাজিয়েছি, যাকে বর্তমানে বলা হয় সপ্তক, আর আধুনিকে প্রাচীনকালে কি বলা হতো? প্রাচীনকালে কি বলা হতো? গ্রাম। বোঝা গেল? আচ্ছা, তো এইখানে তোমরা বুঝতে পারছো যে স্বর আমাদের কিভাবে তৈরি হয়েছিল, প্লাস স্বরকে কিভাবে সাজানো হয়েছে। স্বর কিভাবে এক একটা করে তৈরি হয়েছিল সেটা তোমাদেরকে আগেই বলেছি ভিডিওগুলোতে। যারা যারা হয়তো যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা স্বর যতগুলো ভিডিও আছে দেখে নিতে পারো। তো স্বর আমাদের সমস্ত স্বর আবিষ্কার হয়ে যাওয়ার পরে যখন এক একটা ধ্বনিকে তারা একের পর এক সাজানো শুরু করেছে, তো তারা এইভাবে একটা গ্রাম পেয়েছে, এইভাবে একটা সপ্তক পেয়েছে। বর্তমানে আমরা তাকে সপ্তক বলে থাকি। হ্যাঁ, সপ্তক কথার অর্থ হচ্ছে 7, বুঝলে? 7। আর ওয়েস্টার্নে এটাকে বলা হয় অক্টেভ। ওরা 7টা স্বরকে মানে না, ওরা 8টা স্বরকে মানে, অর্থাৎ সা থেকে সা পর্যন্ত, উপরে একটা সা, ওই জন্য ওটাকে অক্টেভ বলে। অক্টেভ কথার অর্থ হচ্ছে 8। বোঝা গেল? ও পাশ্চাত্যে ওদেরকে কি বলা হয়? অক্টেভ। অ্যাকচুয়ালি ঘটনা হচ্ছে, অসুস্থ হওয়ার আগের থেকেও আমি কেন অসুস্থ অবস্থায় তোমাদেরকে পড়াতে চাই না, সমস্যা হচ্ছে সব জিনিস মনে পড়ে না সব সময়। হ্যাঁ, তো যাতে মিস্টেক না হয়ে যায়, সেই কারণে আমি অসুস্থ অবস্থায় পড়াইও না। চাপে থাকলে খুব মুশকিল হয়, এসব জিনিস তো মনে করা সবসময় তো সব জিনিসটা মনে আসে না। তো তো সপ্তক আমরা প্রাচীনকালে, আধুনিককালে বলছি সপ্তক, ওয়েস্টার্নে বলছে অক্টেভ, আর প্রাচীনকালে যেটা সম্পর্কে আমরা আজকে পড়ছি তাকে বলা হয় গ্রাম। তোমরা জেনে থাকবে সপ্তক আমরা 3টে বলছি না, আমরা সপ্তককে 3টে ভাগে ভাগ করেছিলাম। আমাদের সপ্তক হচ্ছে মন্দ্র সপ্তক, আর মধ্য সপ্তক, তারপরে তার সপ্তক, তাই না? এটা আমাদের 3টে। এদেরকে আবার আমাদের যারা বয়স্ক গুণীজনরা আছেন তারা উদারা, মুদারা, তারা বলতো। উদারা, উ দা রা, মু দা রা, আর তারা, তারা। এটা মানে যারা বয়স্ক সঙ্গীতজ্ঞরা আছে ওদের মুখ থেকে আমরা শুনি, এবং কিছু কিছু বইতেও আছে, আমাদের বাংলা বইতে। আচ্ছা, বই কথা বলতে গিয়ে আমার একটা জিনিস মনে পড়লো। আমাদের একজন সিনিয়র দিদি আছেন, যিনি প্রায় 100টি বাংলায় যে সঙ্গীতের গ্রন্থ আছে, সঙ্গীতের গ্রন্থগুলো আছে, গ্রন্থ এবং যত সব বুক অর্থাৎ বইগুলো আছে সঙ্গীতের, আমাদের বিভিন্ন রকম বই আমি নিজেও দেখেছি ওনার কাছ থেকে। এসব পিডিএফ আকারে তিনি রেখেছেন। পিডিএফ অর্থাৎ বিভিন্ন জায়গায় গেছেন অথবা কোনো লাইব্রেরি থেকে হোক, কোথাও থেকে হোক, উনি পিডিএফ আকারে রেখেছেন।
প্রায় 150-200 হবে, তা আবার বাংলায়। হুম তো আমার ওর সাথে কথা হয়েছে, যদি তোমাদেরকে হেল্প করতে পারে। তো আমি বলেছি এভাবে, যদি টাকা পয়সা যদি লাগে তাহলে নিয়ে নিও, তোমরা ওনার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারো। কেননা এই সময় তোমাদের যেহেতু যারা সেট এক্সাম প্রিপারেশন নিচ্ছে অথবা নেটের জন্য নিচ্ছে, ওই বইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি বলবো না যে WBSLSTর জন্য পারফেক্ট, কেননা WBSLSTতে সিলেবাস অনেকটা কম, তোমাদেরকে সূচিপত্রতে ওদের টপিক হিসাবে দেখে মানে বার করতে হবে এইগুলোকে, পড়াশোনাগুলোকে। তো ওটার অনেক সময় সাপেক্ষ, যেহেতু পরীক্ষা সামনে তোমাদের আছে। সেট অথবা নেটের জন্য কিন্তু খুব ভালো বইগুলো, বাংলাতে তোমরা কিন্তু কোচিং টোচিং কোথাও না নিয়েও তোমরা পড়াশোনা করতে পারো। প্রায় আমি দেখেছি 100 থেকে 150টা মতন ওনার কাছে PDF আছে। যদি উনি কিছু টাকা পয়সাও নেয়, তোমরা কিন্তু যদি প্রয়োজন মনে করো ওনার সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারো ওনার কাছ থেকে PDFগুলো। আমি ডেসক্রিপশান বক্সে তোমাদেরকে নাম্বারটা দিয়ে দেবো, ঠিক আছে? আমি এখানে ডাইরেক্ট দিচ্ছি না, যেহেতু উনি একজন মেয়ে। ওখানে নাম্বারটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকে ওনার সাথে হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক, যেখানে মাধ্যমে হোক, তোমরা যোগাযোগ করে ওনার সাথে কথা বলে নিতে পারো, ঠিক আছে? চলো, তো মেন টপিকে আসি আমাদের। তো আগেকার মানুষ যারা ছিলেন উদারা মুদারা, তারা সপ্তককে 3 ভাগে বিভক্ত করেছেন। কিন্তু আমাদের গ্রামও তিনটি আছে। গ্রাম আছে কয়টি? 3টি। কিন্তু এই মন্দ্র মধ্য তার অথবা উদারা মুদারা তারা এভাবে নয়। তোমরা একটা জিনিস কল্পনা করবে, এই যে সা রে গা মা পা ধা নি, চলো অন্য একটা পেজে বোঝাচ্ছি। সা রে গা মা পা ধা নি, সা রে গা মা পা ধা নি। তো এইটাকে আমরা কি বলছি? গ্রাম, তাই না? এইগুলোকে বলছি আমরা গ্রাম। আচ্ছা, ভাবো তো তোমরা, আমি কি এভাবে সাজাতে পারি না? পা ধা নি সা রে গা মা, এভাবে সাজাতে পারি না? এটাও তো ক্রম অনুসারে হচ্ছে। দেখো, পা ধা নি সা রে গা মা, এটাও তো ক্রম অনুসারে হচ্ছে। সাজানো যায় কি যায় না? খালি মনে মনে একটু ভাববে তোমরা। মনে মনে তোমরা ভাববে। অর্থাৎ আমি রে থেকে সাজাতে পারি কি পারি না? দেখো, রে গা মা পা ধা নি সা রে, রে দেওয়া দরকার নেই, সা। তো এটাও তো আমাদের ক্রম অনুসারে হচ্ছে। এটাও তো একটা সপ্তক হতে পারে, 7টি স্বর আছে, এটাকে তো আমরা গ্রাম বলতে পারি। হ্যাঁ, এইভাবে কিন্তু আমাদের সাজানো যেতে পারে, সাজানো ছিল। যেমন সা থেকে শুরু, যেমন গ্রাম হচ্ছে আমাদের 3 প্রকার। এক হচ্ছে সরজ গ্রাম, সরজ গ্রাম। 2 হচ্ছে মধ্যম গ্রাম। আমাদের সপ্তক থেকে কিন্তু অনেকটাই আলাদা। হ্যাঁ, এই যেরকম তোমরা ভাববে সরজ গ্রাম মানে হচ্ছে মন্দ্র সপ্তক, মধ্যম গ্রাম মানে হচ্ছে মধ্য সপ্তক, তা নয় কিন্তু। যখন তোমাদেরকে WB সেট নিয়ে পড়াবো, এই গ্রামটাই প্রায় 5টা খানি ক্লাস হয়ে যাবে, 3 ঘন্টা খানি ক্লাস। তো অত খুব বেশি জানার প্রয়োজন আমার মনে হয় না যে আছে বলে। খালি তোমাদেরকে উপরে উপরে আমি বুঝিয়ে যাচ্ছি, যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো। আজকে খুব মানে জোরেও বলতে পারছি না, জানি না তোমরা সাউন্ড পাবে কিনা এটাতে। সরজ গ্রাম, মধ্যম গ্রাম, আর একটি গ্রাম হচ্ছে গান্ধার গ্রাম। ঠিক লেখা হলো বানানটা? হ্যাঁ, বলো, গান্ধার গ্রাম। দেখো, গ্রাম আমাদের গ্রাম কয়টি? দেখো, গ্রাম কয়টি? 3টি। এক হচ্ছে সরজ গ্রাম, 2 হচ্ছে মধ্যম গ্রাম, 3 হচ্ছে গান্ধার গ্রাম। গ্রাম কয়টি?
তিনটি আছে, সরোজ গ্রাম, মধ্যম গ্রাম, হ্যাঁ, আর গান্ধার গ্রাম। আচ্ছা, সরোজ কথার অর্থ হচ্ছে সা, মধ্যম কথার অর্থ হচ্ছে মা, আর গান্ধার কথার অর্থ হচ্ছে গা, তাই না? এই সপ্তকগুলি কীরকম? আমি যদি তোমাদের দেখাই, সরোজ কথার অর্থ হচ্ছে সা, অর্থাৎ এই গ্রামের যে অর্থাৎ এই যে সপ্তকটা হবে এটা সা থেকে শুরু হবে। সা, রে, গা, মা, পা, ধা আর নি। এই হচ্ছে আমাদের সরোজ গ্রাম, অর্থাৎ সা থেকে শুরু হয়েছে বলে এই গ্রামটার নাম দেওয়া হয়েছে, অর্থাৎ সা থেকে সাজানো হয়েছে বলে একে সরোজ গ্রাম। সা, রে, গা, মা, পা, ধা, নি। আচ্ছা, তোমাদেরকে আমি এর আগে একটা ভিডিওতে বুঝিয়েছিলাম না যে এই 7টি স্বরের কি বলে শ্রুতি স্বর বিন্যাস, অর্থাৎ এই 7টি স্বর আমাদের কটি শ্রুতির উপরে আছে? 22টা শ্রুতির উপর, তাই না? তো আমরা জানি এই সা আমাদের কত নম্বর শ্রুতিতে আছে? 4 নম্বর শ্রুতিতে। রে, যারা নতুন এই ভিডিওটা দেখছো আজকে, তারা কিন্তু পুরাতন শ্রুতি স্বর বিন্যাসটা দেখে নিও, প্রাচীন এবং আধুনিক মত। আমি এটা প্রাচীন মতে বলছি, 4তে, আর এটা আছে 7তে, 7 নম্বর শ্রুতিতে আছে আমাদের রে। তাহলে 7 4 এখানে কিন্তু 11 হয়ে গেল, হ্যাঁ। আর এটা হচ্ছে 9 নম্বর শ্রুতিতে আমাদের গা আছে। আর মধ্যম আমাদের কত শ্রুতিতে আছে? 13 নম্বর শ্রুতিতে। পঞ্চম আছে কত নম্বর শ্রুতিতে? 17 নম্বর শ্রুতিতে। ধৈবত হচ্ছে 20, নিষাদ হচ্ছে 22। ঠিক বললাম তো? 22 নম্বর শ্রুতিতে। তো মোট হয়ে গেল 22 এভাবে। অর্থাৎ সায়ের আগে এদিকে 1 2 3টে শ্রুতি আছে, 4 নম্বরে হচ্ছে সা, তারপরে 5 6 মাঝখানে, মানে সা আর রের মাঝখানে 5 6 দুটো শ্রুতি আছে, 7 নম্বরে হচ্ছে রে। এইভাবে আমরা শ্রুতিস্বর বিন্যাস করেছিলাম, মনে পড়বে হয়তো তোমাদের, বোঝা গেল? এই যে পঞ্চম আমাদের 17 নম্বর শ্রুতিতে আছে, এই পঞ্চমকে একটা শ্রুতি যদি আমরা কমিয়ে দিই, অর্থাৎ একে যদি আমরা 16 নম্বর শ্রুতিতে নামিয়ে আনি, তাহলেই কিন্তু হয়ে যায় মধ্যম গ্রাম। বোঝা গেল? তাহলে কিন্তু হয়ে যায় মধ্যম গ্রাম। এই পঞ্চমকে আমরা কত নম্বর শ্রুতিতে নামাবো? পঞ্চমকে কত নম্বর শ্রুতিতে নামাবো? পঞ্চমকে আমরা 16 নম্বর শ্রুতিতে নামালেই তবে হয়ে যাবে মধ্যম গ্রাম। পঞ্চমকে একটা শ্রুতি কম করলে, মনে থাকবে এটা, পঞ্চমকে আমরা যদি 1 শ্রুতি কম করি তাহলে হয়ে যাবে মধ্যম গ্রাম। আচ্ছা, এইটাকে আরও ভালো করে তোমাদেরকে বুঝতে হবে। খালি হালকার উপরে তোমাদের এখানে মনে রাখার যে বিষয়টা হচ্ছে, গ্রাম কয়টি? না 3টি। হ্যাঁ, গ্রাম 3টি। কি কি? সরোজ গ্রাম, মধ্যম গ্রাম আর গান্ধার গ্রাম। এবারে আসো, সরোজ গ্রামের যে শ্রুতিস্বর বিন্যাসটা আছে, এইখানে তোমরা কিন্তু মনে রাখবে এই বিষয়গুলো, বুঝলে সবাই? দেখো, সায়ের 4টে শ্রুতি আছে, সা এখানে আমি লিখেছি কত নম্বর শ্রুতি সংখ্যায় আছে, বুঝা গেল? এই যে এইটুকুনি যে আমি লিখেছি কত নম্বর শ্রুতি, আর সায়ের কয়টি শ্রুতি আছে? 4টি, রের কয়টি আছে? 3টি, গা 2টো, 4 3 2 4 4 3 2, বুঝা গেল? 4 3 2 4 4 3 2, 4 3 2 4 4 3 2, অর্থাৎ সায়ের 4টে শ্রুতি, রের 3টে শ্রুতি, গায়ের 2টো শ্রুতি, মায়ের 4টে শ্রুতি। এভাবে শ্রুতি কার কয়টা শ্রুতি, আর উপরে আমি এটা যে লিখেছি 4 নম্বরে, 7 নম্বরে, 9 নম্বরে, 13 নম্বর, 17 নম্বর, এটা হচ্ছে কত নম্বর শ্রুতি সংখ্যায় আছে, বোঝা গেল? একটু শ্রুতিস্বর বিন্যাসটা তোমরা দেখে নেবে, সেখানে খুব ভালো করে বুঝতে পারবে। এগুলো একে অপরের সাথে রিলেটেড। সমস্যা কি জানো, তোমাদেরকে আমি কেন এই ভিডিওতে পড়াতে মানে আমার অতটা ভালো লাগছে না, তার কারণ হচ্ছে আমি ফেস টু ফেস কারোর সাথে কথা বলতে পারছি না। তোমরা তো প্রত্যেকে বিএড করছো, তোমরা জানো যে যদি স্টুডেন্টের ফিডব্যাকটা না পাই, অর্থাৎ একটা স্টুডেন্ট বুঝতে পারছে কিনা ব্যাপারগুলো, একটা স্টুডেন্ট ব্যাপারগুলো বুঝতে পারছে কিনা, কোথায় তার বোঝার সমস্যা হচ্ছে, সেইটা আমি পাচ্ছি না। সেটা কেন পাবো, কী করে পাবো? আমি তো আমার মতন করে পড়িয়ে গেলাম। এবারে আমার প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু বোঝার ক্ষমতা আলাদা আলাদা,
প্রত্যেকের মানে আলাদা আলাদা করে ভাবে বোঝে। একজনকে 1 মিনিট বোঝালে বুঝে যাবে, একজনকে 5 মিনিট বোঝালে বুঝে যাবে, একজনকে 5 ঘন্টা বোঝালেও হয়তো বুঝতে পারছে না, অন্যভাবে বোঝাতে হবে। তো মেথডটা আলাদা হয়ে যাবে। তো আমি প্রার্থনা করছি আমার গোবিন্দর কাছে যাতে তাড়াতাড়ি আমি তোমাদের জন্য অনলাইনে ক্লাস আনতে পারি, যাতে খুব তাড়াতাড়ি তোমাদেরকে এভাবেই পড়াতে পারি অনলাইনে। ইউটিউবে হলেও আমি নর্মালি ইউটিউবে লাইভ করাটা একটু শিখে নেব, শিখে আমি তোমাদেরকে পড়ানো শুরু করব। এবং তোমাদের মানে ফেস টু ফেসে তোমাদের কি জিজ্ঞাসা থাকছে, হ্যাঁ, যে টপিকটা তোমাদেরকে পড়াচ্ছি সেই টপিকের মধ্যে তোমাদের কি কি অসুবিধা হচ্ছে, কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে, সব ধরে ধরে আমি শেখাবো। কিন্তু আমি মানে নিজে অতটা কম্পিউটার জানি না, তাই সব শিখছি, তোমাদের জন্যই শিখছি। আশা করছি খুবই শীঘ্রই তোমাদের জন্য আমি এই ব্যবস্থাগুলো নিয়ে আসবো। এখন তোমরা এইভাবে একটু বুঝে নাও, আগে পিছিয়ে করে ভিডিওগুলো একটু দেখে নিও। এটা তোমাদের শ্রুতি স্বর বিন্যাসটা তোমরা একটা ভিডিও পাবে, আমি আপলোড করেছিলাম। এবারে আসো, যেহেতু সরোজ গ্রামে সা থেকে শুরু হয়েছে বলে তার নাম হয়েছে কি সরোজ গ্রাম। মধ্যম গ্রাম মানে মা থেকে শুরু হবে, কিন্তু তার পঞ্চমটা কত নম্বরে থাকবে? 16 নম্বরে। এখানে লিখেছি না, পঞ্চমটা একটা শ্রুতি কমানো হবে, অর্থাৎ 17 নম্বরে পঞ্চম ছিল, সেটাকে একটা কমিয়ে আমরা 16 নম্বরে এনেছি। তবেই গিয়ে হবে মধ্যম গ্রাম। এবার তাহলে মধ্যম গ্রামটা আমরা এভাবে লিখতে পারি, মা পা ধা নি সা রে গা, এইভাবে আমরা মধ্যম গ্রামটা লিখতে পারি। হ্যাঁ, তোমরা এই মধ্যম গ্রামটা এইভাবে লিখে এর কত নম্বরে কত নম্বর শ্রুতিতে কে কোথায় আছে একটু তোমরা লিখে নিও এই জিনিসগুলো। ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, এগুলো এডিটিং করা বড্ড সমস্যা হয়ে যায় যত লম্বা হবে, তাই আমি খুব লম্বা করতে চাই না ভিডিওগুলোকে। কিন্তু বুঝতে তো হবে ব্যাপারগুলো, একবার বুঝে গেলে লাইফ টাইম মনে থাকবে। মধ্যম গ্রাম হচ্ছে আমাদের এভাবেই, মা পা ধা নি সা রে গা, সা রে গা, এভাবে হচ্ছে মধ্যম গ্রাম। কিন্তু তোমরা দেখবে এই যে 4 3 2, সায়ের 4টে, রের 3টে, গায়ের 2টো, আর মায়ের 4টে, পায়ের 4টে, কিন্তু তোমাদেরকে বলেছিলাম না এই পঞ্চমকে এক শ্রুতি কম করা হলো, একটা শ্রুতি এখানে কম করে দেওয়া হয়েছে। এই যে আমাদের কোথায় গেল, এই যে পঞ্চম আছে, এটাকে আমরা একটা শ্রুতি কি করেছি, একটি শ্রুতি কম করে নিয়েছি। তো একটা শ্রুতি যদি আমরা কম করি তাহলে পঞ্চম আমাদের মাত্র থেকে গেল 3টে শ্রুতি, বোঝা গেল? আমাদের মধ্যম বাকি যেগুলো আছে, হ্যাঁ, মানে পঞ্চম যখন একটা হয়ে গেল তখন ধৈবত, কিন্তু পঞ্চম যদি একটা কমিয়ে নিই তাহলে ধৈবতের হচ্ছে 4, ধৈবতের হচ্ছে 3টা, ধৈবত অটোমেটিকলি আমাদের এখানে 4টে হয়ে যাবে, তাই না? তো মধ্যম তো আমাদের যেখানে ছিল সেখানে আছে, মধ্যমের 4টে শ্রুতি 4টে থাকবে, তাহলে 4 3 4, 4 3 4, তারপরে হবে 2 4, এই যে নিষাদ হচ্ছে 2টো, নিষাদের 2টো ছিল, 2, তারপরে হবে 4, সায়ের 4টে, আর এখানে রের হবে 3টে, গা হবে 2টো। এইটা হচ্ছে মধ্যম গ্রামের শ্রুতি সংখ্যা, স্বরের শ্রুতি সংখ্যা, অর্থাৎ কোন স্বরের কয়টি শ্রুতি আছে। এটা হচ্ছে সরোজ গ্রামের শ্রুতি সংখ্যা। এবং সরোজ গ্রামে স্বরগুলো কত নম্বরে থাকে, সা 4 নম্বরে, রে 7 নম্বরে, গা 9 নম্বরে, মা 13, পা 17, আর ধা 20, নি হচ্ছে 22 নম্বরে শ্রুতিতে থাকে। কিন্তু মধ্যম গ্রামে শুধুমাত্র পঞ্চমটা এক শ্রুতি কম হবে, এই যে আমাদের পঞ্চম, এই পঞ্চমটা এক শ্রুতি কম হবে, অর্থাৎ 17 থেকে চলে এসে কতটা আসবে, 16 নম্বরে চলে আসবে। এবং এই শ্রুতির সংখ্যাগুলো হচ্ছে, হ্যাঁ, মায়ের হচ্ছে 4টি, এখানে আমরা 4 3 2, 4 4 3 2 এভাবে মনে রাখবো। আর গান্ধার গ্রাম এইভাবে 4 3 4 2 4 2, 4 3 4 3 4 2 4 3 2।
এখানেটা ছেড়ে গেছে। 3 4 3 4 2 4 3 2 4 3 4 2 4 3 2 মনে থাকবে? 4 3 4 2 4 3 2 এভাবে হচ্ছে এদের শ্রুতিস্বর বিন্যাস। 4 3 4 2 4 3 2 4 3 অর্থাৎ 43 42 43 2 মনে থাকবে? 43 42 43 2 এভাবে মনে রাখতে পারো মধ্যম গ্রামেরটা। তো এর হচ্ছে শ্রুতিস্বর সংখ্যা, শ্রুতির স্বরের শ্রুতি সংখ্যা হচ্ছে এইটা। এবারে আশা করছি গান্ধার গ্রাম তোমাদেরকে বোঝাতে হবে না। তার কারণ হচ্ছে গান্ধার গ্রাম যখন আমার সরোজ গ্রাম সা থেকে শুরু হচ্ছে, মধ্যম গ্রাম মা থেকে শুরু হচ্ছে, কিন্তু তার পঞ্চমটা এক শ্রুতি কম। আর গান্ধার গ্রাম কোথা থেকে শুরু হবে? তাহলে নিশ্চিত রূপে গা থেকে শুরু হবে, তাই না? এইভাবে গা মা পা ধা নি সা রে। এখানে ফুল হচ্ছে না, গা মা পা ধা নি সা রে, বোঝা গেল? নি সা রে, এই হচ্ছে গান্ধার গ্রাম, অর্থাৎ গা থেকে শুরু হচ্ছে আমাদের গান্ধার গ্রাম। তোমরা গান্ধার গ্রামের এই যে শ্রুতি সংখ্যা, এর এই যে কয়টি শ্রুতি, এটা বলা যায় না। কেন বলা যায় না আমি বলছি। আচ্ছা, এই গান্ধার গ্রামকে আবার অনেকে বলে থাকেন নিষাদ গ্রাম। কি? নিষাদ গ্রাম। গান্ধার গ্রামে আর একটা নাম হচ্ছে নিষাদ গ্রাম, অর্থাৎ আরও একটা নাম আছে স্বর্গবাসী গ্রাম। স্বর্গবাসী গ্রাম, তিনটে নাম বেরিয়ে গেল। এই নিষাদ গ্রাম অর্থ হচ্ছে নি থেকে শুরু হচ্ছে, বলছে নি ধা নয়, নি সা রে গা মা পা ধা, এভাবে করে যাচ্ছে। নিষাদ গ্রাম। দেখো গান্ধার গ্রাম আমাদের কয়টি? 3টি। সরোজ গ্রাম, মধ্যম গ্রাম, এক হচ্ছে সরোজ গ্রাম, 2 হচ্ছে মধ্যম গ্রাম, 3 হচ্ছে গান্ধার গ্রাম। এই যে গান্ধার গ্রাম, এটাকে বলা হয় স্বর্গবাসী গ্রাম অথবা নিষাদ গ্রাম। অর্থাৎ গান্ধার গ্রাম কোথা থেকে শুরু হচ্ছে? গা থেকে। নিষাদ গ্রাম কোথা থেকে? নি থেকে। স্বর্গবাসী গ্রাম বলার অর্থ হচ্ছে এই গ্রামটি, আমাদের এই গ্রামের প্রচলনটি ভূলোকে ছিল না। প্রাচীনকালে আমাদের মধ্যম গ্রামের প্রচলন সব থেকে বেশি ছিল। সর্বাধিক যে গ্রামটির প্রচলন ছিল সেটা হচ্ছে মধ্যম গ্রাম। আর আধুনিক কালে কিন্তু ধীরে ধীরে সরোজ গ্রামের দিকে চলে আসে। তারপরে আমি যখন তোমাদেরকে নেট অথবা সেট পড়াবো না, তখন তোমাদেরকে বোঝাবো এই মধ্যম গ্রামের প্রচলন কেন প্রাচীনকালে বেশি ছিল। সরোজ গ্রাম ধীরে ধীরে সরোজ গ্রামে তারা শিফট হয় এবং ধীরে ধীরে বর্তমান আমাদের আধুনিক যুগের সপ্তকে চলে আসে। এই রাগ প্রচলন আসার জন্যই এগুলো হয়েছে। চলো এগুলো পরে বুঝবো, শুধু এইটুকুনি বুঝে নাও যে 3টে গ্রাম, সরোজ গ্রাম, মধ্যম গ্রাম আর গান্ধার গ্রাম। গান্ধার গ্রাম কোথা থেকে শুরু হচ্ছে? গা থেকে। যার আরেকটা নাম হচ্ছে নিষাদ গ্রাম, কোথা থেকে শুরু হচ্ছে? নি থেকে। একে স্বর্গবাসী গ্রাম বলার অর্থ হচ্ছে এই গ্রামের প্রচলন কিন্তু আমাদের ভূলোকে ছিল না। এটি কোথায় গাওয়া হতো? স্বর্গলোকে গাওয়া হতো, অর্থাৎ গন্ধর্ব অপ্সরারা এই গ্রাম গাইতে পারত। তার কারণ এই গ্রাম কিন্তু কোনো সাধারণ গ্রাম নয়, মানে অতি মন্দ্রতে গাওয়া হতো, আবার অতি তারতে গাওয়া হতো। তোমরা একটা জিনিস দেখে থাকবে, আমরা যদি সায়ের মাথায় এরকম একটা বিন্দু দিই, তাহলে এটাকে কি বলি? তার সপ্তকের সা, তাই তো? তার সপ্তকের সা। এই সায়ের এই সায়ের উপর যদি দুটো বিন্দু দিই, এটাকে কি বলা হয় জানো তোমরা? অতি তার। অতি তার, অতি তার সপ্তক। আবার এই দিকে দেখো তোমরা, আমি যদি ধার নিচে বিন্দু দিই, তাহলে এটা কি বলে? মন্দ্র ধৈবত, তাই না? আবার
ধায়ের নিচে দুটো যদি বিন্দু দিই তাহলে এটাকে কি বলবো? অতি মন্দ্র। অতি মন্দ্র। তোমরা আমাকে একটু জানাবে যে তোমরা মন্দ্র সপ্তকে কত দূর পর্যন্ত নামতে পারো। যারা খুব ভালো প্র্যাকটিস করে তারা কিন্তু প্রায় ষড়জ পর্যন্ত নেমে যাবে। আর যারা খুব ভালো প্র্যাকটিস করে না তারা কিন্তু পঞ্চমের নিচে নামতে পারবে না। যারা একদম করে না তারা তো ধৈবতেই থেকে যাবে মন্দ্রতে। তাহলে ভাবো অতি মন্দ্র মানে এটা তো এর পরে 7টা স্বরের পরে আবার নিচে অতি মন্দ্র যেটা আসবে, এই মন্দ্র সপ্তকে গাওয়া হতো অতি মন্দ্র অথবা অতি তার। তার সপ্তকে তোমাদের কত দূর গলা যায়? হ্যাঁ, হয়তো পা ধা পর্যন্ত যায়। যারা খুব ভালো প্র্যাকটিস করে তারা হয়তো নি পর্যন্ত তুলে দেবে। কিন্তু অতি মন্দ্রতে গাওয়া মানে আমাদের কণ্ঠের মানে সাধনা। অতি মন্দ্র, তার উপরে আরও একটা মন্দ্র, অতি মানে মন্দ্রতর হয়ে যাবে তখন, বুঝতে পেরেছ? আরও উপরে যদি এখানে সায়ের উপরে আমি আরও 3টে ভাবে ডট দিয়ে দিছি, বুঝতে পেরেছ? অর্থাৎ মানে কটা সপ্তক চলে যাচ্ছে। এগুলো তোমরা কিবোর্ডে পেয়ে যাবে, কিবোর্ডে পেয়ে যাবে কটা উপরে যাচ্ছে। এত উঁচুতে আমাদের কণ্ঠ যাবে না। হ্যাঁ, তারা মানুষের কণ্ঠের মানে বসে ছিল না এই সপ্তকটা গাওয়া, তাই এই সপ্তকের প্রচলন মোটেই মানে ভুলকে ছিল না। সেই জন্য ভরতের নাট্যশাস্ত্রে দুটো গ্রামের প্রচলন আছে। মানে ভরত তার নাট্যশাস্ত্রে দুটো গ্রাম উল্লেখ করেছেন। তিনি উল্লেখ 3টে গ্রামই করেছেন, কিন্তু তার বিস্তারিত বর্ণন তিনি দুটো গ্রামের দিয়েছেন। যেমন এক হচ্ছে সরোজ গ্রাম, 2 হচ্ছে মধ্যম গ্রাম। তিনি গান্ধার গ্রামের আলোচনা করেননি, তার কারণ তিনি বলেই দিয়েছেন ওনার শ্লোকের মাধ্যমে যে গান্ধার গ্রাম স্বর্গবাসী গ্রামের কারণে এই গ্রামের চর্চা আমি আমার গ্রন্থতে করছি না, যেহেতু ভূলোকে আমাদের এটার প্রচলন ছিল না। তাহলে এই হয়ে গেল আমাদের গ্রাম, বোঝা গেল? এবারে একটু গ্রাম শব্দের একটু স্টার পয়েন্টগুলো আমরা নোট করে লিখে নিই। হ্যাঁ, দেখো গ্রাম মানে আমরা প্রথমে বুঝলাম 7টি স্বরে ক্রমকে গ্রাম বলে। 7টি স্বরের ক্রমকে গ্রাম বলে, তাই না? আমরা গ্রাম কয়টি জানলাম? গ্রাম হলো 3টি। কি কি জেনেছিলাম? 1 সরোজ, 2 মধ্যম, 3 গান্ধার। গান্ধার বা নিষাদ, বোঝা গেল? সরোজ এনে গ্রাম লিখে নিয়ে আবার সরোজ গ্রাম, মধ্যম গ্রাম, গান্ধার গ্রাম বা নিষাদ গ্রাম, এই 3টে গ্রাম, বোঝা গেল? আচ্ছা, গ্রাম শব্দের অর্থ হচ্ছে গাঁও। গ্রাম শব্দের অর্থ হলো গাঁও, বোঝা গেল? আচ্ছা, একটা জিনিস তোমরা মাথায় রাখবে, গ্রামকে আধুনিক কালে বলা হয় কি? সপ্তক। ইম্পর্ট্যান্ট পয়েন্টগুলো আমি এইখানে তোমাদেরকে লিখে দিচ্ছি, পরীক্ষায় যদি আসে এখান থেকেই আসবে। আচ্ছা, গ্রাম শব্দের সর্বপ্রথম উল্লেখ, গ্রাম শব্দের সর্বপ্রথম উল্লেখ কোথায় পাওয়া? নাট্যশাস্ত্র ও তার আগে। নাট্যশাস্ত্র ও তার আগে, নাট্যশাস্ত্রের আগে পাওয়া যায়। নাট্য শাস্ত্রের
আগে। অর্থাৎ নাট্যশাস্ত্র গ্রন্থ লেখার অনেক আগেই পাওয়া যায় এই গ্রাম শব্দের উল্লেখ। আচ্ছা, গ্রাম শব্দের পারিভাষিক উল্লেখ অর্থাৎ হচ্ছে তার যে সংজ্ঞা, গ্রাম শব্দের পারিভাষিক উল্লেখ পাওয়া যায় গ্রাম শব্দের পারিভাষিক কথার অর্থ হচ্ছে সংজ্ঞা। এর বিস্তৃত যে বর্ণনাটা আমরা পেয়ে থাকি পারিভাষিক উল্লেখ আমরা পেয়ে থাকি বৃহদ্দর্শী গ্রন্থে। বৃহদ্দর্শী গ্রন্থে কোন গ্রন্থে আমরা পাই? বৃহদ্দর্শী, মতঙ্গের বৃহদ্দর্শী গ্রন্থে। বোঝা গেল গ্রাম শব্দের পারিভাষিক উল্লেখ। আর আমরা বেশি কিছু জানবো না। গ্রাম অর্থাৎ এটা জানার বিষয় যেগুলো আছে, বিভিন্ন গ্রন্থে কি কি বলা আছে, হ্যাঁ, এবং এই যে সংবাদগুলো। আচ্ছা, আরেকটা জিনিস তোমরা লিখে নাও, এখানে সরোজ গ্রামের সংবাদগুলো তোমরা লিখে নিতে পারো। সরোজ গ্রাম হচ্ছে সরোজ গ্রাম হলো আমাদের, হ্যাঁ, 13 শ্রুতি বা যেটাকে বলা হয় সরোজ পঞ্চম ভাব। 13 শ্রুতি সরোজ পর্যন্ত 13 শ্রুতি অন্তরে তোমাদের মানে আমাদের সরোজ গ্রাম তৈরি হয়েছে। এর মধ্যে আছে সাপা, রেধা, গানি, মাসা, এগুলো সব আছে। এগুলো এখন এই পরীক্ষা জানা একদম মোটেই প্রয়োজন নেই। শুধু এটুকুনি মনে রাখবে যে সরোজ পঞ্চম ভাবে আমাদের সরোজ গ্রাম তৈরি হয়েছে। সরোজ পঞ্চম ভাব। আর সরোজ পঞ্চম ভাব তোমরা সরোজ পঞ্চম ভাব কথাটার অর্থ হচ্ছে এইভাবে দেখো, সা থেকে পায়ের যে দূরত্বটা, হ্যাঁ, সা থেকে পায়ের দূরত্ব সে তোমাদেরকে এখন বানাতে হবে। যেমন আমাদের 22টা এমন শ্রুতি থাকে, তার মধ্যে সরোজ 4 নম্বরে আছে। সরোজ থেকে পঞ্চম পর্যন্ত শ্রুতিটা গুনবে, হ্যাঁ, সরোজ 4 নম্বরে আছে, আর আমাদের পঞ্চম কত নম্বরে আছে? 17 নম্বরে, তাই না? তাহলে 17 থেকে 4 বাদ দিলে কত থাকছে? আর 13 থাকছে, তাই না? তাহলে 13 নম্বর মানে সরোজ থেকে পঞ্চমের যে শ্রুতি সংখ্যা হচ্ছে 13টি। 13 শ্রুতি অন্তরাল এটাকে বলা হয়। মানে এটা খুব 13 শ্রুতি অন্তরালের যে স্বরগুলো থাকে, সেই দুটো স্বরকে যদি একসাথে তোমরা হারমোনিয়ামে বাজাও, খুব সুন্দর, খুব মিষ্টি লাগে। সরোজ পঞ্চম ভাব বলা হয় এটাকে। সরোজ পঞ্চম অর্থাৎ সা আর পা। আর মধ্যম গ্রাম আমাদের হচ্ছে, মধ্যম গ্রাম হচ্ছে 9 শ্রুতি। 9 শ্রুতি অন্তরাল, যেটার ভাব হচ্ছে হ্যাঁ, সরোজ মধ্যম ভাব। এইটুকুনি আপাতত আমরা সরোজ, যেমন সা মা এইভাবে সব আছে, সা মা রেপা গাধা, এরকম করে আছে। এগুলো পরে আমরা জানবো। এই আমাদের ইয়েতে এইটুকুনি জানলে এনাফ। 7টি স্বরের যে ক্রম অনুসারে সাজানো হয়েছে। সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে গ্রাম কয়টি, 3টি আমাদের গ্রাম আছে। এই 3টি গ্রাম শব্দের অর্থ গাঁও। গ্রামকে আধুনিকে যেটা কি বলা হয়? সপ্তক। এইটা খুব ইম্পর্টেন্ট। আধুনিকে সপ্তক বলা হয়। এর পারিভাষিক উল্লেখ এই 3টে জিনিস খুবই ইম্পর্টেন্ট। বড় বড় পরীক্ষা এগুলোতেও জিজ্ঞাসা করে। আর সরোজ গ্রাম হচ্ছে আমাদের 13 শ্রুতিকে থাকে অন্তরালে, যেটাকে বলা হয় সরোজ পঞ্চম ভাব। আর মধ্যম গ্রাম হচ্ছে 9 শ্রুতি, যেটা হচ্ছে সরোজ মধ্যম ভাব। বোঝা গেল? এই ছিল তোমাদের গ্রাম টপিক। আশা করছি তোমরা সবাই বুঝতে পারবে। যে যার সুবিধা মতন করে পড়াশোনা করো, যে পদ্ধতিতে পড়াশোনা করতে ভালোবাসো সেভাবে করো।
আমার গোবিন্দর কাছে আমার একটা প্রার্থনা, যাতে তাড়াতাড়ি করে আমি তোমাদেরকে আরও ভালো ভালো ভিডিওগুলো বানিয়ে দিতে পারি এবং লাইভ ক্লাস করাতে পারি, যাতে প্রত্যেকেই উপকৃত হয়। আমি লাইভ ক্লাস করাতে পারি, তার জন্য আমি খুবই চেষ্টা করছি। আমি তাড়াতাড়ি শিখে সব কিছু তোমাদের সামনে উপস্থিত হব, তখন মানে পড়াশোনাটা সঠিকভাবেই পড়াশোনা হবে। তোমাদেরকে যার যত রকমের সমস্যা আছে একটা টপিক তার মাথার মধ্যে ঢুকিয়েই ছাড়ব, যতক্ষণ না বুঝতে পারবে ততক্ষণ। ভিডিওর মধ্যে তো আবুল তাবুল কিছু সেরকম বলা যায় না, অর্থাৎ আবুল তাবুল বলার অর্থ হচ্ছে মানে একটা টপিক পড়াচ্ছি আবার পুরাতন টপিককে ঘিসে পিটে তো এখানে বোঝানো যায় না, ফালতু ভিডিওগুলো লম্বা হয়ে যাবে। তো চলো, সুবিধা মতন তোমরা কাজ করো। আর তোমাদেরকে ওই ডেসক্রিপশান বক্সে আমি ওদের নাম্বারটা দিয়ে দেবো, যদি তোমরা কেউ পিডিএফটা ওর কাছ থেকে নিতে চাও তোমরা নিয়ে নাও, যদি কিছু পয়সাপত্র লাগেও দিয়ে নিয়ে নাও, আশা করছি তোমাদেরই উপকারে লাগবে। চলো, এর পরবর্তী যে টপিকটা আমরা পড়ব, এই গ্রামের থেকেই আমাদের কিভাবে মূর্ছনা তৈরি হচ্ছে, 21টি মূর্ছনা। পরবর্তী আমাদের টপিকটা থাকবে মূর্ছনা, যেটা খুবই গুরুত্বপূর্ণ টপিক। এই টপিকটা যদি আমি পড়ানো শুরু করি, মোটামুটি প্রত্যেকের মাথায় দেওয়ার জন্য এবং বোঝানোর জন্য মিনিমাম একটা 5 ঘন্টা লাগবে, 5 ঘন্টা। কিন্তু একটা 30 মিনিটের ছোট্ট একটা ভিডিও বানিয়ে দেবো তোমাদের জন্য, যাতে তোমরা এই পরীক্ষার জন্য যতটা ইম্পর্ট্যান্ট ততটা জেনে নেবে। চলো, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। রাধে রাধে।